কাউন্সিলর সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষ মুক্ত। ও 13 বছর আগের গল্প বলে লাভ নেই। এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে। আমলও যে নির্ভেজাল ছিল আমি বলবো না, কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে। এর কোনো মানে সীমা পরিষেবা নেই। আবারও বলি, বন্দর সহ দক্ষিণ কলকাতাতে আর সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে, ইসি জানবে না আর মেয়র জানবে না, এটা হতে পারে না। আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার কিচ্ছু চলে না, সব ওরাই চলে, ওরাই আইন, ওরাই সংবিধান, ওরাই আইন, ওরাই কানুন, ওরাই সব। এক একজন ছোট ছোট মনসবদার, সন্দেশখালীর শাহজাহানদের মতো, মিনাখার আয়ুব গাজীর মতো, বাসন্তীর রাজা গাজীর মতো, ক্যানিং এর শকত মোল্লার মতো, ফলতার জাহাঙ্গীরের মতো। এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে। কেউ ঔরঙ্গজেব, কেউ শাহজাহান, কেউ আকবর, মুঘল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল, এরা ওখানে ওদেরই আইন, অন্য কারোর কোনো আইন চলে না। গতকাল মিডনাইটে 12টার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুরুজ এলাকায়, তাতে এখনো পর্যন্ত প্রায় 6-7 জন মারা যাওয়ার খবর, 6 জনের তো কনফার্মই হয়েছে। আমি নিজেও এক্সহ্যান্ডেলে 6 জনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং আমি রাত্রি 1:13 প্রথম এক্সহ্যান্ডেলে দিয়েছিলাম, জানেন, তার কারণ তখন গভর্নমেন্ট, পুরো স্টেট গভর্নমেন্টস তারা ঘুমাচ্ছিলেন। আমি 1:13 দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন, এবং কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময়, তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হচ্ছিল, কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফ এর সাহায্য চেয়ে নিত, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে, তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত। ডেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি। প্রথম তো 2 জন মারা গেছিলেন, 4 জনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে। এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইনজুরি হয়ে মারা গেছেন। আমি প্রথমত সরকারের এই দায়িত্ব জ্ঞানহীনতার নিন্দা করি। দ্বিতীয়ত, এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে, এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও, সন্দেশখালীতেও শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তারপরে পরে বেরিয়েছে, কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত, এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, 2010-এর পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেন। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে, বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে, এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ
এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। শুধু মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ, বন্দর এলাকায়, যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে, সেখানে আমি সংখ্যা দিয়েছি 800 ইললিগাল কনস্ট্রাকশন আছে। কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে দিয়ে লাভ নেই। কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে 800 ইললিগাল কনস্ট্রাকশন ওখানে আছে। এক যৌতুকগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে। আপনি এদের কনভার্সন নেই, মিউটেশন নেই, বিল্ডিং প্ল্যান নেই, ফায়ার ব্রিগেডের এনওসি নেই। পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায়, বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না। এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে, ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন। নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না, আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে। এবং গুলশান কলোনি, তপসিয়া থেকে শুরু করে ইললিগাল কনস্ট্রাকশন একাধিক জায়গায় আছে। কর্পোরেশনের 12 বছর আগের যে ম্যাপ, 11-র আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই। এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান, তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে। মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের, তিনি এখানে যুক্ত। এবং গার্ডেন ব্রিজে শামস ইকবাল মানে অনিল, ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলর কত দামি গাড়ি করে ঢুকছে। পার্সার কাছে ঠিক একই অবস্থা। ওয়ার্ড নাম্বার 91, 67, 70-80টা কাজ হচ্ছে। সোনা পাপু এক মাফিয়া, লাইক শাহজাহান, লাইক শামস ইকবাল, সেখানে রাসবিহারীর এমএলএ ইনভলভ। খেয়াদা 1, মুকুন্দপুর একইভাবে। তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান, দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইর থেকে কচুরিপানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে। তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয়। তারপরে আস্তে 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 15-20 দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয়। এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা। আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় 99% ভোট নিয়ে জিতেছে, 98.something। আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে। কিছুদিন আগে ওই এলাকাতে 17 কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল। এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম এনজিটি, কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এবং আজকে যে 6টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না। আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে
শামস ইকবাল অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী 1 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।